আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। গত ক্লাসে আমি তোমাদেরকে দুইটা সৃজনশীল অঙ্ক করিয়েছিলাম। ওই অঙ্ক দুইটা ছিল সাধারণ ভগ্নাংশের। আজকে দশমিক ভগ্নাংশের দুইটা সৃজনশীল অঙ্ক বোর্ডে তুলেছি। দেখো, এই অঙ্কগুলো তোমরা চেষ্টা করো, আমিও চেষ্টা করতেছি। দেখো কিভাবে করা যায়। এই ধরনের অঙ্ক আরো আছে, তোমরা সেগুলো সমাধান করবে। দেখো, প্রথম অঙ্কটা, একটি বোতলে 0.4 লিটার তেল থাকে। আলম সাহেব ওইরূপ 3 বোতল তেল কিনলেন। 0.4 লিটারকে মিলিলিটারে প্রকাশ করো। প্রথম ক নম্বর সমাধান। ক কি বলছে, এতকে মিলিলিটারে প্রকাশ করতে হবে। 0.4 লিটার, লিটারকে মিলিলিটার করতে হলে কয় ঘর? মিলিলিটার, সেন্টিলিটার, ডেসিলিটার, লিটার, 4 ঘর। মিলিলিটার, সেন্টিলিটার, ডেসিলিটার, লিটার, 4 ঘর। 4 ঘরের এক ঘরের জন্য একটা এক, আরো 3টা ঘর আছে, সেই 3টা ঘরের জন্য 3টা শূন্য, অর্থাৎ 1000 মিলিলিটারে হয় 1 লিটার। এখানে এখন আমরা মিলিলিটার লিখব, মিলিলিটার। এখন 1000 দিয়ে এটাকে গুণ করব। গুণ করলে আমরা কি পাবো? 4-এর পরে 3টা শূন্য পাবো। 3টা শূন্য পেলাম। এখন দশমিক কয় ঘর পরে? দশমিক আছে 1 ঘর পরে। 1 ঘর পরে এখানে দশমিক বসাই দিলাম, এত মিলিলিটার। খেয়াল করো বন্ধুরা, এখানে দশমিকের পরে শুধু শূন্য আছে, আর কোনো অঙ্ক নেই। আমরা এটা বাদ দিয়ে দিতে পারি, সুতরাং আমরা এইভাবে লিখলাম, এত মিলিলিটার। মিলিলিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে আমরা 0.4 লিটারকে মিলিলিটারে প্রকাশ করলাম। এখানে এর পরের অঙ্কটা কি বলতেছে পড়ো, পড়ে দেখো সবাই। দেখো, পরের অঙ্কটায় বলতেছে আলম সাহেব কত লিটার তেল কিনেছিলেন। তাহলে আলম সাহেব কয় বোতল তেল কিনেছে? আলম সাহেব 3 বোতল তেল কিনেছিল। এক বোতলে তেল আছে এত লিটার করে। তাহলে খ নম্বর সমাধান হবে কি? একটি বোতলে তেল থাকে কত? 0.4 লিটার। অতএব আলম সাহেব কয় বোতল তেল কিনেছিল? আলম সাহেব 3 বোতল তেল কিনেছিল। তার 3টি বোতলে তেল থাকে 0.4 গুণন 3, এত লিটার। গুণটা করো, 3×4 12। এখন কোথায় দশমিক বসবে? দশমিকটা 1 ঘর পরে আছে, আমরা 1 ঘর পরে এখানে দশমিক বসালে এত লিটার। তাহলে আলম সাহেব কতটুকু তেল কিনেছিল? উত্তর 1.2 লিটার। আলম সাহেব তেল কিনেছিল, এখানে আরেকটা লাইন লিখতে পারো, অতএব আলম সাহেব তেল কিনেছিল এত লিটার। তারপরে এটা লিখে দেবে। আশা করি বুঝতে পেরেছো তোমরা। তারপরে অঙ্কটা কি বলতেছে দেখো, 2 লিটার তেল রাখার জন্য এরকম কয়টা বোতল লাগবে? 2 লিটার তেলের জন্য কয়টা বোতল লাগবে? সমাধান এটা গ নম্বর। এক বোতলে তেল থাকে এত লিটার। তাহলে এত লিটার তেল রাখার জন্য বোতল লাগে 1টি। তাহলে 2 লিটার তেল রাখার জন্য তাহলে 2 লিটারকে এত দিয়ে ভাগ করতে হবে। মানে 2 লিটারের মধ্যে এত আছে কয়টা, সেটা বের করতে হবে আমাদের। তাহলে আমরা যদি ঐকিক নিয়মে করি, এত লিটার তেল রাখা যায়
একটি বা তেল রাখতে লাগে একটি বোতল। আমরা 2 লিটার তেল রাখবো, 2 লিটার তেল রাখতে বোতল, এত লিটার তেল রাখতে লাগে একটি বোতল। 2 লিটার তেল রাখতে লাগে, তাহলে 2 কে আমরা এটা দিয়ে ভাগ করব, 0.4 এতটি বোতল। তোমরা সরাসরি গাণিতিক বাক্যে করে সরাসরি অঙ্ক কিছু না লিখে করতে পারবে, অসুবিধা নাই। সরাসরি ভাগ করে উত্তর লিখে দিলেও পারবো। এখন দেখো এখানে দশমিক আছে, আমি তোমাদের ভাগের অঙ্ক, দশমিকের ভাগ অঙ্ক এই অধ্যায় করানোর সময় তোমাদের বলে দিয়েছিলাম যে ভাজকে যদি দশমিক থাকে তাহলে সেই দশমিককে আমাদের অপসারণ করতে হবে। কিভাবে দশমিক অপসারণ করব? আমরা এখানেও দশমিক নিয়ে আসব, অর্থাৎ 2 এর পরে কোনো দশমিক নাই, আমরা শূন্য দিয়ে একটা ঘর বানিয়ে নিলাম, এতটি বোতল। দেখো 2 এর পরে কোনো ঘর ছিল না, আমি যেহেতু এখানে এক ঘর পর দশমিক আছে, এখানে একটা ঘর বানিয়ে নিলাম। এভাবে এগুলো প্র্যাকটিস করানো হয়েছিল। পরে দেখো এইটা এখান থেকে 2 জায়গা থেকে দশমিক তুলে দেই। এখন দশমিক অপসারণ করলে ভাজকের একই সংখ্যক ঘর পরে দশমিক থাকলে সেটা তুলে দেওয়া যায়। এই দশমিকটা যদি তুলে দিই, এই শূন্যটার আর কোনো দাম থাকে না, এটা হয়ে যাবে। এখন সমান এতটি বোতল, এটা ভাগ করলে কি হবে? 5 এতটি বোতল। উত্তর 5টি বোতল। তাহলে আমাদের 2 লিটার তেল রাখার জন্য কয়টা বোতল লাগবে? 5টি বোতল। 2 লিটার তেল রাখার জন্য আমাদের বোতল লাগবে কয়টি? 5টি বোতল। আশা করি সবাই বুঝতে পেরেছ। এগুলা কিছু না লিখে তোমরা এখানে গাণিতিক বাক্য, বোতলের সংখ্যা নির্ণয়ের জন্য গাণিতিক বাক্য লিখে সরাসরি এটা করে দেবে, এগুলো না হলেও চলবে। ধন্যবাদ। যদি কেউ না বুঝে থাকো প্রশ্ন করো। আমরা 1 নম্বর প্রশ্নটা সমাধান করলাম। এখন 2 নম্বর প্রশ্নটা দেখি, চেষ্টা করি। 2 নম্বর প্রশ্নে কি বলতেছে? এত মিটার কাপড় 9 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। 10.8 মিটার কাপড় 9 জনের মধ্যে এত মিটার ফিতা সমানভাবে ভাগ করে দেওয়া হলো। একজনে কত মিটার ফিতা কাপড়, এখানে এত মিটার কাপড় 9 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো, একজন কত মিটার কাপড় পাবে? তাহলে আমরা এই কাপড়টাকে সরাসরি আমরা গাণিতিক বাক্যে করতে পারি। ক গাণিতিক বাক্য লিখলাম, এটাকে সরাসরি ভাগ করে দিব, তাই তো? এত ভাগ 9। এখানে দেখো আগের অঙ্কটায় ভাজকে দশমিক ছিল, তাই আমরা দশমিক তুলে অঙ্ক করতে হয়েছে। এখন আমাদের দশমিক তোলার কোনো প্রয়োজন নেই, দশমিক তোলা লাগবে না। তাহলে এটাকে ভাগ করব কিভাবে? দেখো কিভাবে আমি ভাগ করতেছি, তোমরা খেয়াল করবে। 9 10, এখানে কোনো দশমিক নেই। 9 10 এর ভিতরে কবার যাবে? একবার গেল। 9 ওকে 9 1 নামলো। এখন দেখো এই 8টা দশমিকের ওই পারে, দশমিকের ডান পাশে আছে, তাহলে দশমিকটাকে এখানে তুলে দাও, তুলে দিয়ে এই 8 এখানে দিয়ে আসো, 9 দোকানে 18 মিলে গেল। তাহলে এইটা সমান আমরা লিখবো 1.2। এইটা এখানে করে রাখবো অথবা এখানেই করবে, এত এত। তারপরে গাণিতিক বাক্যে কোনো এককটা কিছু লাগবে না। তারপরে কি লিখবো? একজন কত মিটার কাপড় পাবে, এখানে লিখবো অতএব একজন কাপড় পাবে 1.2 মিটার। আশা করি বুঝতে পেরেছো তোমরা। এরপরে দেখো
খ নম্বর, 5 জনকে দিতে কত মিটার কাপড় লাগবে? তাহলে একজনকে দিতে আমাদের কাপড় লেগেছিল, এইটা আমাদের লাগবে এখানে খ নম্বর, ক থেকে পাই 1 জন কাপড় পায় 1.2 মিটার। অতএব আমাদের বের করতে হবে কতজন? 5 জনকে দিতে। 5 জন কাপড় পাবে 1.2 গুণন 5 এত মিটার। গুণটা করে ফেলি, 5 দোকানে কত? 10, হাতে থাকে 1, 5 কে 5 আর 1 6, দশমিক এখানে বসে যাবে এত মিটার। যেহেতু দশমিকের পরে শুধু শূন্য আছে, এটা লিখলাম এত মিটার। তাহলে 5 জনকে দিতে 6 মিটার কাপড় লাগবে। 5 জনকে দিতে কাপড় লাগবে, এখানে আমরা লিখবো 5 জনকে দিতে কাপড় লাগবে 6 মিটার। পরে ক নম্বরটা দেখি, ওই কাপড়, এই এত মিটার কাপড় যদি 10 জনকে দেওয়া হতো, 10 জন মানুষের মধ্যে ওই কাপড় ভাগ করে দিলে প্রত্যেকে কত মিটার কাপড় পেত? গ নম্বর, এই কাপড়টাকে যদি 10 জনকে দেওয়া হতো, তাহলে গাণিতিক বাক্য দশ 10.8 গুণন 10 জনকে ভাগ করে দেওয়া হতো, তাহলে ভাগ 10। এইটা ভাগ করবা। আমরা জানি 10 দিয়ে দশমিকের অঙ্ক করার সময় আমরা পড়েছিলাম, দেখেছিলাম 10 দিয়ে ভাগ করলে, মানে একের পরে একটা শূন্যওয়ালা রাশি দিয়ে ভাগ করলে দশমিক 1 ঘর বামে সরে যাবে। 2টা শূন্যওয়ালা রাশি দিয়ে ভাগ করলে দশমিক 2 ঘর বামে সরে যাবে। 5টা শূন্যওয়ালা রাশি দিয়ে ভাগ করলে দশমিক 5 ঘর বামে সরে যাবে। আর গুণের সময় একইভাবে দশমিক ডান দিকে সরে যাবে। তাহলে এখানে দশমিক 1 ঘর বামে সরলে কি হবে? 108। এখানে 1 ঘর আছে, আর 10 দিয়ে ভাগ করবো না, আর 1 ঘর বাড়বে, এত আসলো। তাহলে এইটাই এখন এখানে লিখবো, অতএব প্রত্যেকে কাপড় পেত 1.0 এত মিটার। উত্তর 1.08 মিটার। লকডাউন শুরু হওয়ার আগে যেহেতু এই দশমিকের অঙ্কগুলো করানো হয়েছিল, গড়ের অঙ্ক পর্যন্ত করানো হয়েছিল ক্লাসে, তাই এই অঙ্কগুলো ওই সময় ভালোভাবে বোঝানো হয়েছিল, কিভাবে দশমিক থাকলে কিভাবে ভাগ করতে হবে, কিভাবে গুণ করতে হবে। আমি আবার তোমাদের এই ভাগটা দেখো, এখানে উপরে দেখাই দিচ্ছি, সাধারণ নিয়মে ভাগ করলে কি আসবে? দশককে 10 মিলে গেল। এখন এই দশমিক এখানে চলে যাবে, তারপরে 8 নামলো। 8 নেমে কি ভাগ যাচ্ছে? না। তাহলে যতক্ষণ ভাগ না যাবে দশমিক নেওয়ার পরে, ততক্ষণ একটা করে শূন্য এমনি পাওয়া যাবে। তারপর 8 10 80। সরি, ভুল হয়েছে আমার। আর দশমিকের পরে একটা ঘর তো নেওয়া আছে, 8 নামলো। 8 নেমে ভাগ যাচ্ছে না, দশমিকের পরে একটা ঘর করে নামানো যাবে। তাহলে এখানে একটা শূন্য দেওয়ার পরে আমরা একটা শূন্য নামাতে পারবো, অর্থাৎ দশমিক পরে 2 ঘর নামানো হয়েছে। এখন আমরা 8 10 80, এইটা হলো এই ভাগফল। এটা আমরা সহজে করতে পারি, এত জটিলতার ভিতরে যাব কেন? আমরা সরাসরি একটা শূন্য আছে, দশমিক 1 ঘর বামে সরে আসবে, এই নিয়মেই করবো আমরা। আমি 2টা সম্ভাব্য মানে সৃজনশীল অঙ্ক 2টা আমি এখান থেকে করানোর চেষ্টা করলাম। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝেছ। আমি তোমাদের আরেকটা সৃজনশীল অঙ্ক দেখি, চেষ্টা করি গড়ের অঙ্ক। যেমন এরকম অঙ্ক তোমাদের করিয়েছিলাম, পিতা
ও 3 পুত্রের বয়সের গড়, পিতা ও 3 পুত্রের বয়সের গড় 14 বছর। আবার মাতা ও ওই 3 পুত্রের বয়সের গড় 13 বছর। ক 3 পুত্রের আর একটা তথ্য দেয়া লাগবে এখানে, পিতার বয়স বা মাতার বয়স লিখি, মাতার বয়স দিই। সাঁত্রিশ বছর। ক নম্বর 3 পুত্রের বয়সের সমষ্টি কত? 3 পুত্রের বয়সের সমষ্টি কত? খ নম্বর পিতার বয়স কত? গ নম্বর পুত্রদের বয়সের গড় কত? এই তিনটা, এই অঙ্কগুলো দেখো, একটু খেয়াল করো। পিতা ও 3 পুত্রের বয়সের গড় 14 বছর, আবার মাতা ও ওই 3 পুত্রের বয়সের গড় 13 বছর। মাতার বয়স 37 বছর দেওয়া আছে, তাহলে 3 পুত্রের বয়সের যোগফল বের করতে হবে আমাদের। 3 পুত্রের বয়সের যোগফল কত? এখানে ক নম্বর সমাধান। ক কি বলতেছে? 3 পুত্রের বয়সের সমষ্টি কত? তাহলে এখানে কার বয়সটা দেওয়া আছে? মাতার বয়স দেওয়া আছে। তাহলে এই মাতার বয়স যেখানে আছে সেই অঙ্ক দিয়ে আমরা সেখান থেকে শুরু করব। এটা মাতা ও 3 পুত্রের বয়সের গড়, মাতা ও 3 পুত্রের বয়সের গড় 13 বছর। অতএব মাতা ও 3 পুত্রের বয়সের সমষ্টি কত হবে? মাতা আর 3 পুত্র মোট কয়জন হলো? মাতা একজন আর 3 পুত্র মোট 4 জন। 4 দিয়ে গুণ করা, এত বছর সমান 3 × 40 7 × 52 বছর। তাহলে মাতা ও 3 পুত্রের বয়সের সমষ্টি 52 বছর। এর মধ্যে মাতার বয়সটা দেওয়া আছে, এখানে লিখে নিতে পারো মাতা ও 3 পুত্র সমান 4 জন। মাতা ও 3 পুত্র সমান 4 জন। এখন অতএব মাতার বয়স কত? মাতার বয়স 37 বছর, এটা বইতে দেওয়া, অঙ্কে দেওয়া আছে। অতএব 3 পুত্রের বয়সের সমষ্টি কত হবে? তাহলে সমষ্টি আমাদের চেয়েছে তো 3 পুত্রের বয়সের সমষ্টি কত?
সমষ্টি কত হবে? 52 বছরের থেকে মাতার বয়সটা বাদ দিলে 3 পুত্রের বয়সের যোগফল এখানে থেকে যাবে, সমান 7 5 12, হাত থেকে 1, 3 1 4, হাতের 1 5, এত বছর। আশা করি তোমরা বুঝতে পেরেছ। 3 পুত্রের বয়সের সমষ্টি বের করলাম আমরা। এখন আমরা পরের অঙ্কতে যাই, পিতার বয়স কত। ঠিক অনুরূপ ভাবে খ নম্বর, মাতা পিতা ও ওই 3 পুত্র সমান কত? 4 জন। এখানে গড় দেওয়া আছে পিতা ও ওই 3 পুত্রের বয়সের গড় কত বছর দেওয়া আছে এখানে? 14 বছর। তাহলে অতএব পিতা ও ওই 3 পুত্রের বয়সের সমষ্টি কত হবে? 14 গুণন 4, এত বছর, সমান 4 14 56 বছর। তাহলে পিতা ও 3 পুত্রের বয়সের সমষ্টি আমরা পেয়ে গেছি। তার মধ্যে আমরা ক থেকে পাই, খ থেকে পেয়েছি, কোনটা? ক থেকে পাই, ক থেকে পাই 3 পুত্রের বয়সের সমষ্টি কত পেয়েছিলাম? 15 বছর। তাহলে পিতার বয়স কত হবে? অতএব পিতার বয়স এই 3 পুত্রের বয়স এখান থেকে বাদ যাবে, এত বছর, সমান 5 আছে কত? 1 আর 1 আছে কত হলে? 4, এত বছর। তাহলে পিতার বয়স কত পেলাম আমরা? 41 বছর। এইভাবে আমরা এই দুইটা অঙ্ক কমপ্লিট করলাম। এখন পুত্রদের বয়সের গড় কত? পুত্রদের বয়সের যোগফল কত দেওয়া আছে? পুত্রদের বয়সের যোগফল দেওয়া আছে, পেয়েছি আমরা অঙ্কের ভিতরে 15 বছর। তাহলে 3 জনার বয়সের যোগফল 15 বছর, অতএব 3 দিয়ে ভাগ করলে আমরা এটা পেয়ে যাব। আচ্ছা, তা করে দিই আমি। গ নম্বর 3 কোথা থেকে পেয়েছি আমরা? 3 পুত্রের বয়সের সমষ্টি, ক থেকে পাই 3 পুত্রের বয়সের সমষ্টি 15 বছর। অতএব আমাদের চেয়েছে পুত্রদের বয়সের গড়, অতএব পুত্রদের বয়সের গড় কত? 15 ভাগ 3, এত বছর, সমান 5 বছর। উত্তর 5 বছর। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ঠিক আছে, আজকের এই পর্যন্ত। আগামী ক্লাসে আবার আমরা গড়ের অঙ্ক নিয়ে আলোচনা করব। তোমরা প্র্যাকটিস করো, কিছু কিছু অঙ্ক তোমরা নিজেরা করার চেষ্টা করবে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।